সালমান শাহ এক কিংবদন্তির অকাল প্রস্থান। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যা কেবল একটি অভিনয় জীবন নয়, বরং একটি যুগের প্রতীক। শাহরিয়ার চৌধুরী ইমন, যিনি সালমান শাহ নামে কোটি মানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন, সেই বিরলতম নক্ষত্রদের একজন। তার আগমন ছিল এক ধূমকেতুর মতো, অবিশ্বাস্য গতি, তীব্র আলো এবং আকস্মিক অদৃশ্য হওয়া। মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবনে তিনি যা করে গেছেন তা অন্য কারো পক্ষে 4 দশকেও হয়তো সম্ভব হতো না। জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে। বাবা কামাল হোসেন চৌধুরী ছিলেন সরকারি কর্মকর্তা আর মা নীলা চৌধুরী ছিলেন গৃহিণী। বাবা মায়ের দেওয়া নাম শাহরিয়ার চৌধুরী ইমন। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল শিল্পের প্রতি এক সহজাত আকর্ষণ। তার শিক্ষাজীবন কেটেছে দেশের বিভিন্ন স্থানে বাবার চাকরির সুবাদে, কিন্তু সবখানেই তিনি ছিলেন সবার মধ্যমণি। কৈশোর থেকেই তার চেহারায়, পোশাকে, চলনে ছিল এক আধুনিকতার ছাপ, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলত। ইমন যখন ঢাকাতে, তখন থেকে মিডিয়াতে কাজ করার প্রবল আগ্রহ তৈরি হয়। মডেলিং দিয়ে শুরু। 90-এর দশকের শুরুতে তিনি বেশ কিছু নামকরা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। তার সুদর্শন চেহারা, তীক্ষ্ণ চোখ আর ভিন্ন ধারার ফ্যাশন সেন্স তাকে দ্রুতই মডেলিং জগতে পরিচিত করে তোলে। কিন্তু তার লক্ষ্য ছিল আরও বড় ক্যানভাস, চলচ্চিত্র। 1993 সাল। বাংলাদেশি চলচ্চিত্রে তখন এক পরিবর্তনের হাওয়া বইছে। গতানুগতিকতার বাইরে নতুন কিছু চাইছিলেন দর্শক। ঠিক সেই মুহূর্তে পরিচালক সোহানুর রহমান সোহান এক নতুন জুটি নিয়ে হাজির হলেন, সালমান শাহ ও মৌসুমী। সিনেমাটির নাম কিয়ামত থেকে কিয়ামত। এটি ছিল ভারতীয় সিনেমা কিয়ামত সে কিয়ামত তকের অফিসিয়াল রিমেক। কিন্তু সালমান শাহ এবং তার সহজাত অভিনয়, স্টাইল এবং তারুণ্যের আবেদন ছবিটিকে একটি স্বতন্ত্র উচ্চতায় দেয়। মুক্তি পাওয়ার পর ছবিটি শুধু ব্যবসা সফলই হয়নি, এটি বাংলাদেশি চলচ্চিত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করে। সালমান শাহ রাতারাতি হয়ে উঠলেন দেশের যুব সমাজের নতুন আইকন। সালমান শাহ কেবল একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একটা ফ্যাশন ট্রেন্ড। তার কোকড়ানো চুল, কানে দুল, বৈচিত্র্যময় পোশাক, মাফলার পরার স্টাইল সবকিছুই তরুণদের মধ্যে তীব্রভাবে অনুকরণীয় হয়ে ওঠে। দর্শকরা পর্দায় খুঁজে পেয়েছিলেন এমন একজন নায়ককে, যিনি কেবল অ্যাকশন বা আবেগময় দৃশ্যই নয়, বরং পুরো সত্তা দিয়ে পর্দায় আধুনিকতা ফুটিয়ে তুলতে পারতেন। তার মধ্যে ছিল এক ধরনের আভিজাত্য, যা তিনি বহন করতেন অত্যন্ত সাবলীলভাবে। কিয়ামত থেকে কিয়ামতের পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের 4 বছরে তিনি মোট 27টি চলচ্চিত্রে অভিনয় করেন। প্রত্যেকটি চলচ্চিত্রেই ছিল তার নিজস্বতার ছাপ। তার অধিকাংশ চলচ্চিত্রেই ছিল ব্লকবাস্টার হিট। অন্তরে অন্তরে, দেনমোহর, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বিচার হবে, এই ঘর এই সংসার, প্রিয়জন, সত্যের মৃত্যু নেই, কন্যাদান, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া। প্রতিটি নাম ঠিক তখনই তার ব্যক্তিগত জীবনে চাপ সৃষ্টি হতে শুরু করে। খ্যাতির বিড়ম্বনা, ব্যক্তিগত জীবনের উপর মিডিয়ার কড়া নজর, সহকর্মীদের সাথে সম্পর্কের টানাপড়ন এবং তার নিজের জীবনে আসা কিছু অস্থিরতা, সব মিলিয়ে বাইরে থেকে ঝলমলে দেখা যাওয়া এই তারকার জীবনেও নেমে এসেছিল গভীর ছায়া। তার চারপাশের মানুষের প্রত্যাশা, তার নিজের উচ্চাকাঙ্ক্ষা, সব মিলিয়ে যেন এক দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হচ্ছিল। নক্ষত্রের এক দীপ্তিময় যাত্রা হঠাৎ করেই যেন এক অদৃশ্য মেঘে ঢেকে যাওয়ার উপক্রম হলো। 1996 সাল। সালমান শাহর কেরিয়ার তখন মধ্য গগনে। একের পর এক সুপারহিট সিনেমা মুক্তি পাচ্ছে, কিন্তু এই তীব্র আলোর নিচে চাপা পড়ে যাচ্ছিল তার ব্যক্তিগত জীবনের জটিলতা। গুজব আর গুঞ্জন তখন তার পিছু ছাড়ছিল না। মিডিয়া এবং সাধারণ মানুষের অতিরিক্ত কৌতূহল তার ব্যক্তিগত জীবনে সৃষ্টি করছিল বড় ধরনের চাপ। তারকার জীবন সবসময়ই কাঁচের ঘরের মতো, আর সালমান শাহর মতো একজন মেগাস্টারের ক্ষেত্রে সেই ঘরের দেওয়াল ছিল আরও পাতলা। 6 সেপ্টেম্বর 1996 সাল। দিনটি ছিল শুক্রবার। বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এটি এক শোকাবহ দিন। সালমান শাহর জীবনের শেষ দিন। কি ঘটেছিল সেদিন
তা নিয়ে আজও নানা প্রশ্ন, নানা রহস্য। ঘটনার প্রাথমিক বিবরণ অনুযায়ী ওই দিন সকালে তার ইস্কাটনের ফ্ল্যাটে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। সেদিনই তার বিকালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পরের দিন 7ই সেপ্টেম্বর ওই হাসপাতালের ডাক্তার অধ্যাপক ডক্টর WNKW 3 জনের দলকে ময়নাতদন্ত করতে নির্দেশ দেন। সেই ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে তার মৃত্যু আত্মহত্যার কারণেই ঘটেছে। এই খবরটি বিদ্যুতের বেগে সারা দেশে ছড়িয়ে পড়ে। জাতীয় শোকের আবহ তৈরি হয়। ভক্তরা, যারা তাকে কেবল একজন অভিনেতা হিসেবে নয় বরং নিজেদের তারুণ্যের প্রতীক হিসেবে দেখত, তারা যেন কিছুতেই এই মৃত্যু মেনে নিতে পারছিল না। দেশের বিভিন্ন স্থানে ভক্তরা বিক্ষোভে ফেটে পড়ে। হাসপাতাল এবং তার বাসার সামনে ভিড় করে হাজার হাজার মানুষ। শোকের এই ঢেউ ছিল অভূতপূর্ব, যা প্রমাণ করে সালমান শাহর জনপ্রিয়তা ঠিক কতটা গভীরে প্রতীত ছিল। প্রাথমিকভাবে পুলিশ এবং তৎকালীন ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ঘটনাটিকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়। রিপোর্টে বলা হয়, ব্যক্তিগত কলহ এবং মানসিক চাপের কারণেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। কিন্তু এখানেই শুরু হয় এক দীর্ঘ এবং জটিল আইনি লড়াইয়ের সূচনা। সালমান শাহর বাবা কামাল হোসেন চৌধুরী এবং মা নীলা চৌধুরী, তারা কিছুতেই এই রিপোর্ট মানতে পারলেন না। তাদের দাবি ছিল স্পষ্ট, এগুলো আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। মা নীলা চৌধুরী প্রথম থেকেই তার ছেলের মৃত্যু নিয়ে নানা সন্দেহ প্রকাশ করতে থাকেন। তার অভিযোগের তীর ছিল কিছু নির্দিষ্ট ব্যক্তির দিকে। তিনি সরাসরি তার পুত্রবধূ সামিরা হক এবং তার পরিবারের সদস্য, সহ অভিনেত্রী এবং অন্যান্য ঘনিষ্ঠজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। তার অভিযোগ ছিল এই হত্যাকাণ্ডটি ব্যক্তিগত শত্রুতা, ঈর্ষা এবং ব্যবসায়িক প্রতিযোগিতার ফল। যে মানুষটি এত আলো, এত সফলতা আর এত মানুষের ভালোবাসা নিয়ে বেঁচেছিলেন, তার হঠাৎ করে আত্মহত্যার সিদ্ধান্ত যেন কারো কাছেই বিশ্বাসযোগ্য মনে হয়নি। এই অবিশ্বাস থেকেই জন্ম নেয় ষড়যন্ত্রের ধারণা। হত্যা নাকি আত্মহত্যা, এই প্রশ্নটি পরিণত হয় দেশের অন্যতম আলোচিত রহস্যে। ঘটনার তদন্ত প্রথমে থানা পুলিশ দিয়ে শুরু হয়, কিন্তু বাবার আবেদনের ভিত্তিতে একটি অপমৃত্যু মামলা থেকে হত্যা মামলায় রূপান্তরিত হয়। এরপর মামলাটি বিভিন্ন তদন্তকারী সংস্থার হাতে ঘুরতে থাকে। পুলিশ, অপরাধ তদন্ত বিভাগ, CID, বিচার্য বিভাগীয় তদন্ত, কেউই এই রহস্যের দ্রুত এবং সর্বজন গ্রাহ্য সমাধান দিতে পারছিল না। বারবার তদন্তকারী সংস্থা পরিবর্তন হলেও রহস্যের জট যেন আরও কঠিন হতে থাকে। এই সময় তদন্তে কিছু গুরুত্বপূর্ণ মোড় আসে। সাক্ষী এবং সন্দেহজন ব্যক্তিদের জবানবন্দি ছিল পরস্পর বিরোধী। কেউ আত্মহত্যা বলছেন, কেউ আবার হত্যার ইঙ্গিত দিচ্ছেন। এমনকি একসময় তার ব্যক্তিগত সহকারী রিজভী আহমেদ এক বিতর্কিত ভিডিও বার্তায় দাবি করেন যে তিনি সালমান শাহকে হত্যা করেছেন, যা পরবর্তীতে তিনি অস্বীকার করেন এবং বলেন যে চাপের মুখে তিনি ওই শরিকত্তি দিয়েছিলেন। এই ধরনের অপ্রত্যাশিত মোড়গুলো মামলার জটিলতা আরও বাড়িয়ে দেয়। আইনি প্রক্রিয়া ছিল ধীরগতিশীল্প এবং দীর্ঘমেয়াদী। মামলার ফাইলগুলো কেবল এক টেবিল থেকে অন্য টেবিলে স্থানান্তরিত হচ্ছিল। যতই সময় গড়িয়েছে, সাধারণ মানুষের মধ্যে বিচারহীনতার ক্ষোভ তত বেড়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরীর অবিরাম সংগ্রাম, তার একক প্রচেষ্টা যেন এই মামলাটিকে জিইয়ে রেখেছিল। প্রতি বছর তার জন্ম মৃত্যুবার্ষিকীতে এই প্রশ্নটি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠত। সালমান শাহ কি আসলেই আত্মহত্যা করেছিলেন, নাকি তাকে হত্যা করা হয়েছিল? এই প্রশ্নটি কেবল একটি আইনি প্রশ্ন ছিল না, এটি ছিল দেশের সাংস্কৃতিক ইতিহাসের এক অমীমাংসিত বেদনা। দীর্ঘ 21 বছর ধরে এই মামলাটি ঝুলেছিল, আর ভক্তরা তাকিয়েছিল এক সত্যিকারের সমাপ্তির দিকে। সালমান শাহর মৃত্যু পরবর্তী 2 দশক ছিল আইনি জটিলতার এক ম্যারাথন দৌড়। দেশের সবচেয়ে আলোচিত মামলাগুলোর একটি করে রেখেছিল। পুলিশের প্রাথমিক তদন্ত, CIDর তদন্ত, বিচার্য বিভাগীয় তদন্ত, সবগুলোই প্রায় একই সিদ্ধান্তে উপনীত হয়েছিল, আত্মহত্যা। কিন্তু প্রতিবারই আদালতের নির্দেশে বা পরিবারের আপত্তির কারণে তদন্তের চাকা নতুন করে ঘুরতে শুরু করত। 2016 সালে সালমান শাহর পরিবার আদালতের কাছে আবার আবেদন করে যাতে মামলাটি পুলিশের ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা PBI এর হাতে তুলে দেওয়া হয়। অবশেষে আদালত PBIকে মামলাটি তদন্তের নির্দেশ দেয়। এই সিদ্ধান্তটি ভক্ত এবং পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার করে। PBI একটি স্বশাসিত সংস্থা, যারা তুলনামূলক নতুন প্রযুক্তি এবং নিবিড় তদন্ত পদ্ধতির উপর জোর দেয়। PBI শুরু করে এক বিস্তৃত তদন্ত। তারা মামলাটির গোড়া থেকে শুরু করে। পুরনো সাক্ষী এবং নতুন তথ্য প্রমাণ যাচাই বাছাই করা হয়। এই তদন্তে তারা মোট 44 জনের সাক্ষী গ্রহণ করে। এর মধ্যে ছিলেন তার স্ত্রী সামিরা হক, চলচ্চিত্র জগতের সহকর্মী,
পারিবারিক বন্ধু এবং ঘটনার দিন উপস্থিত ছিলেন এমন ব্যক্তি, এমনকি সালমান শাহর বাসায় কাজ করতেন এমন কয়েকজন ব্যক্তির জবানবন্দিও রেকর্ড করা হয় যারা এতদিন প্রকাশ্যে কথা বলেননি। 2020 সালের 24শে ফেব্রুয়ারি, দীর্ঘ 23 বছর পর পিবিআই তাদের চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। এই প্রতিবেদনটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। পিবিআই এর তদন্তে কি উঠে এলো? তারা আবারও সেই আত্মহত্যার সিদ্ধান্তকেই সমর্থন করে, কিন্তু এবার তারা কিছু নির্দিষ্ট প্রমাণ ও সাক্ষীর ভিত্তিতে তাদের সিদ্ধান্তকে সুদীর্ঘভাবে ব্যাখ্যা করে। পিবিআই এর প্রতিবেদনে বলা হয়, সালমান শাহ পারিবারিক কলহ এবং মানসিক অশান্তির কারণে আত্মহত্যা করেছিলেন। তদন্তে উঠে আসে সালমান শাহের সাথে তার স্ত্রী সামিরার সম্পর্কের টানাপোড়েন ছিল এবং তার চলচ্চিত্র জীবনের বাইরেও কিছু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এসব কারণে তিনি প্রবল মানসিক চাপে ছিলেন। প্রতিবেদনে এমন কিছু ব্যক্তিগত ডায়েরির তথ্য উল্লেখ করা হয় যা তার মানসিক অস্থিরতার প্রমাণ দেয়। পিবিআই তাদের প্রতিবেদনে উল্লেখ করে, সালমান শাহকে হত্যা করার কোনো আলামত বা বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। যে সমস্ত ব্যক্তিকে তার হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে অভিযুক্ত করা হয়েছিল তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। রিজভী আহমেদের কথিত ভিডিও স্বীকারোক্তিকে তারা চাপ প্রয়োগে আদায় করা বিবৃতি হিসেবে বাতিল করে দেয়। পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার বিস্তারিতভাবে মিডিয়াকে তাদের তদন্তের প্রক্রিয়া এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আত্মহত্যার পক্ষে তাদের যুক্তি ব্যাখ্যা করেন। কিন্তু গল্পের শেষ এখানেই হলো না। সালমান শাহের মা নীলা চৌধুরী এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। তিনি অভিযোগ করেন পিবিআই সঠিকভাবে তদন্ত করেনি এবং এটি ছিল একটি সাজানো প্রতিবেদন। তার মতে তার ছেলের হত্যার জন্য যারা দায়ী তারা প্রভাবশালী হওয়ায় তদন্তকে প্রভাবিত করেছে। তিনি পিবিআইয়ের প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দেন এবং মামলাটি আবারও তদন্তের জন্য আবেদন জানান। আজও সালমান শাহের মৃত্যু একটি অমীমাংসিত ট্র্যাজেডি হয়ে আছে। আইনি দৃষ্টিকোণ থেকে চূড়ান্ত সরকারি তদন্ত আত্মহত্যার দিকে ইঙ্গিত করেছে, কিন্তু ভক্তদের মনে এবং তার পরিবারের কাছে, বিশেষ করে তার মা নীলা চৌধুরীর কাছে এই রহস্যের জট এখনও খোলেনি। তিনি তার ছেলের মৃত্যুতে ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। সালমান শাহ কেবল একটি নাম নয়, একটি নস্টালজিয়া। তিনি ছিলেন 90 দশকের বাংলাদেশের চলচ্চিত্রের প্রতীক। মাত্র 4 বছরের কেরিয়ারে তিনি যে প্রভাব ফেলে গেছেন তা আজও দেশের সংস্কৃতিকে আন্দোলিত করে। তার অকাল প্রস্থান আমাদের সমাজকে শিখিয়ে গেছে যে তারকাদের জীবনও ব্যক্তিগত দুঃখ, কষ্ট আর চ্যালেঞ্জ থেকে মুক্ত নয়। তার মৃত্যু একটি গভীর ক্ষত তৈরি করেছে, যা হয়তো সম্পূর্ণভাবে কখনোই নিরাময় হবে না, কিন্তু তার সৃষ্টি, তার স্টাইল, তার হাসি আর তার অভিনয়, এগুলোই তাকে অমর করে রাখবে। সালমান শাহের কিংবদন্তি বাঁচিয়ে রাখবে তার 27টি চলচ্চিত্র এবং তার জীবনের সবচেয়ে বড় রহস্য, যেটি হয়তো যুগের পর যুগ ধরে বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে একটি অমীমাংসিত অধ্যায় হিসেবে থেকে যাবে বলে সবাই ভেবেছিল। তবে সেটি এবার নতুন মোড় নিয়েছে। দীর্ঘ 29 বছর পর মামলাটি রূপ নিয়েছে হত্যা মামলায়। মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে 1997 সালের রেজভী আহমেদ ফরহাদের দেওয়া এক জবানবন্দি, যেখানে তিনি দাবি করেছিলেন, আমরা সালমান শাহকে হত্যা করেছি। ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজানো হয়েছিল। হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারের সদস্যসহ আরও অনেকে জড়িত ছিলেন। হত্যার সময় আমিও উপস্থিত ছিলাম। এই জবানবন্দি অনুযায়ী সালমান শাহের মৃত্যু ছিল 12 লাখ টাকার চুক্তিভিত্তিক হত্যাকাণ্ড। রেজভির দাবি, এই চুক্তি করেছিলেন সালমান শাহের শাশুড়ি লতিফা হক লুসি। এই পরিকল্পনায় ছিলেন বাংলা চলচ্চিত্রের খলনায়ক ডন, ডেভিড, ফারুক, জাভেদ সহ আরও কয়েকজন। 1997 সালের রেজভির 164 ধারার জবানবন্দিতে উল্লেখ করা হয়, 1996 সালের 5 সেপ্টেম্বর রাতে গুলিস্তানের একটি বাড়ে দশে সালমান শাহকে হত্যা করার পরিকল্পনা করা হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ডন, ডেভিড, ফারুক, জাভেদ, ছাত্তার, সাজু ও রেজভি। ফারুক 2 লাখ টাকা বের করে জানান, সামিরার মা এই টাকা দিয়েছেন। সালমানকে শেষ করার জন্য মোট 12 লাখ টাকা দেবেন। কিন্তু টাকা নিয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হলে পরে আরও 4 লাখ টাকা এনে জানান, কাজের আগে 6 লাখ, কাজের পরে 6 লাখ দেওয়া হবে। এরপর প্লাস্টিকের দড়ি, ক্লোরোফর্ম, রিভলভার ও সিরিঞ্জ সহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করা হয়। রেজভি জানান, সেই রাতেই 5 সেপ্টেম্বর রাত 2:30টায় সালমান শাহের ইস্কাটনের বাসায় যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই। ঘটনাস্থলে ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে আজিজ ইনজেকশন পুশ করতে নির্দেশ দেন।
রেজভির দাবি এরপর ইনজেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয় এবং ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সাজাতে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয় তার মরদেহ। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়া বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।